আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। তৃণমূলের বড় মুখ আর নেই। তৃণমূলের আহ, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন শূন্য থেকে গড়তে হবে তৃণমূল। কিন্তু আম, তার সঙ্গে কি এখনো সেই 80 দশকের লড়াই করার সাথীদের মতন কেউ আছেন? সোনালী গুহ নেই, কাকলি ঘোষ ঘোষ দস্তিদার নেই, সুব্রত বক্সী নেই। অভিষেকের জেল হলে মমতা আরো বোধহয় একা হয়ে যাবে, শরীরও কিছুটা ভাঙছে। আমার খুব জানার ইচ্ছে ছিল যে তৃণমূলের নতুন মুখ কারা, কারা তৃণমূলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। খুঁজে পেলাম তৃণমূলের এক ঝকঝকে মুখ, প্রিয়াঙ্কা অধিকারী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, মমতার নতুন সৈনিক। প্রিয়াঙ্কা, অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে ধন্যবাদ কথা আপনাকে। বলার জন্য। প্রিয়াঙ্কা, মমতা বন্দ্যোপাধ্যায় শুনছি একটু ভেঙে পড়েছেন, চুপ হয়ে গেছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন না। তার মানসিক অবস্থা কেমন? তার মানসিক অবস্থা একদম ঠিক আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে লড়াইয়ের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার লড়াই করে প্রমাণিত করেছেন যে স্ট্রিট ফাইটার যদি কেউ থেকে থাকেন এই বাংলা তথা ভারতবর্ষে, কেউ যদি থেকে থাকেন, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শতাব্দীতে এরকম একজন নেত্রীর জন্ম হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধমকিয়ে চমকিয়ে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের, আপনি যেটা বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে অ্যারেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখা যায়নি। কারণ বাঘিনীকে যত উস্কাচ্ছে এরা, যত উস্কাবে তত বাঘিনী আরো বেশি তীক্ষ্ণ হয়ে উঠবে। প্রিয়াঙ্কা, এগুলো মুখের কথা। যদি আমরা গত 1 মাস দেখি, একবারও উনি মানে একবার কালীঘাট ছাড়া আর কোথাও বেরোননি। আর লেফটকে হাতে তুলে দিয়েছেন হকার মুভমেন্টের প্রোটেস্টটা। মানে সব জায়গায় লেফটকে দেখা গেছে, মমতা কোথাও ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের অফিসে বসছেন এবং বিভিন্ন জেলার, রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন প্রান্ত থেকে যখন কর্মীরা আসছে বিভিন্ন বিপদে, তখন নেত্রী তাদের কথা শুনছেন এবং প্রয়োজন মতো তাদের পাশে থাকছেন। এবং লেফটকে যে তুলে দেওয়ার কথাটা বললেন, যে যে কোনো আন্দোলনে লেফটকে তুলে দেওয়া হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস লেফটকে তুলে দেয়নি। লেফটের সঙ্গে মানে রাম এবং বামের সাথে একটা আঁতাত আছে। এটা আমরা ভোট বাক্সেও সেটার প্রমাণ পেয়েছি যে বামের একটা পোর্শন ভোট রামে গেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন রামরাজত্ব চলছে, সো কল্ড রামরাজত্ব, সেই রামরাজত্বে দাঁড়িয়ে বামদের সাথে একটা আঁতাত হচ্ছে যে তোমরা গিয়ে মিটিং মিছিল যা করো আমরা আটকাবো না। এবং আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন ধর্নায় বসছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন মিটিং মিছিল করছে, তাদেরকে জেলে পর্যন্ত ঢোকানো হচ্ছে, তাদেরকে কাস্টাডিতে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা দেখেছিলাম যে সৃজন চক্রবর্তীকে তুলে নেওয়া হলো, পরের দিন তাকে মুক্তি করে দেওয়া হলো, মানে মুক্তি দেওয়া হলো। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো নেতা তো কর্মীকে যদি ধরা হচ্ছে, তাদেরকে, আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলতে পারি। আমি চুঁচুড়ার মেয়ে, চুঁচুড়া বিধানসভার মেয়ে। চুঁচুড়ার যিনি প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, তিনি একটা মিছিল করছিলেন উইথ পারমিশন, পুলিশ পারমিশন। এবং সেদিনকে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়। সেদিনকে উনি মিছিল করাকালীন সেই হামলার কথা জানতে পেরে তিনি 10 মিনিটের অবস্থান বিক্ষোভ করেন। সেই 10 মিনিটটা পুরোটাই অনলাইনে আছে, পুরোটাই ভিডিও করা আছে, পুরোটাই আপনার লাইভ করা আছে। তারপরেও পুলিশের কথা, পুলিশের গায়ে নাকি হাত তোলা হয়েছিল, 8জন পুলিশ ইনজিওর্ড হয়েছিলেন, তারপরেও পুলিশ সেখানে স্টেপ নেননি। পরের দিন তাকে, তার সাথে আরো আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অনেককে তুলে নেওয়া হয় এবং বাকিদের ছেড়ে দেওয়া হলেও মিথ্যা কেস সাজিয়ে এখনো কিন্তু একজন বয়স্ক মানুষ, তিনি, তার 60 বছরের ঊর্ধ্বে তার বয়স, তিনি এতদিন ধরে 3বারের বিধায়ক ছিলেন, তাকে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত তাকে মিথ্যা কেসে কিন্তু জেলে রাখা প্রিয়াঙ্কা, হয়েছে। প্রিয়াঙ্কা, একটা জিনিস চোখ কান খুললে, রাস্তায় কান পাতলে শোনা যাচ্ছে, মমতার আবেগ ক্ষুণ্ণ হয়নি সাধারণ লোকেদের মনে। লোকেরা টিএমসি পার্টিকে, মানে টিএমসি সমর্থকরাই নিজেদের পার্টিকে ধিক্কার দিচ্ছে করাপশনের জন্য, কাউন্সিলরদের করাপশনের জন্য, অভিষেকের হাই হ্যান্ডেডনেস জন্য। কিন্তু সবাই বলছে
মমতার সামনে এলে তার পেছনে তারা আছে, কিন্তু মমতার সামনে আসছেন না। কেন হকার মুভমেন্টে মমতা বেরোলেন না? মমতা ব্যানার্জি কোর্টে গেছিলেন হকারদের জন্য এবং স্টে অর্ডার বার করে এনেছিলেন তিনি। আপনি দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ, গরিব মানুষ যতবার বিপদে পড়েন আমাদের নেত্রী তাদের সাথে আছেন। এমন ভাবার কোনো জায়গা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গিয়ে তাদের জন্য সওয়াল করেছিলেন, আপনারা এর মধ্যে দেখেছেন। সুতরাং যখন যখন প্রয়োজন পড়বে নেত্রী অবশ্যই আছেন। প্রিয়াঙ্কা, পার্টিতে সব পুরনো মুখ বেরিয়ে গেছে 80%। এটা নতুনদের জন্য উঠে আসার একটা সুবর্ণ সুযোগ, কিন্তু নতুনদের নির্বাচন প্রক্রিয়া কিভাবে হচ্ছে? দেখুন, পুরনোদের কাছ থেকে মমতা একটা বড় শিক্ষা পেয়ে গেছে, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতার শিক্ষা। তাই নতুনদের কিভাবে উনি এখন বাঁচছেন, যাতে এই ধরুন আপনাকে কিভাবে খুঁজে পেলে, কিভাবে উনি ডিসাইড করছেন যে প্রিয়াঙ্কা আর একটা কাকলি হবে না? প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আজকে আপনাদের সাথে আমাকে যুক্ত করার জন্য এবং বিজেপিকে একটা ধন্যবাদ জানানোর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমি প্রথমেই বিজেপিকে ধন্যবাদ দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি আমাদের দলের যত করাপ্টেড মানুষ ছিলেন, করাপ্টেড জনপ্রতিনিধি ছিলেন, তাদেরকে নিয়ে নিচ্ছেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন এবং বলছেন যে তোমাদের করাপশন নিয়ে কোনো কথা তোলা হবে না যদি তোমরা বিজেপি বা বিজেপির মতো মানে বিজেপির আশ্রিত কোনো দলে যোগদান করো। এবং আমাদের তৃণমূল কংগ্রেসটাকে ওনারাই স্বচ্ছ করে দিয়ে যাচ্ছেন। এবং পরের প্রশ্নে আসি যে কিভাবে আমাদেরকে আমাদের নেত্রী তুলে আনছেন। আজকের দিন পর্যন্ত আমরা সেই দিন থেকে লড়াই করেছি। হ্যাঁ, আমরা অবশ্যই 98 সঙ্গী ছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ তখন আমাদের আর্ধেকের যারা আজকে আমরা আছি তাদের অনেকের জন্ম হয়নি, আর জন্ম হলেও আমরা তখন খুব ছোট, সুতরাং সেদিনকে সৈনিক আমরা ছিলাম না। কিন্তু আমরা 2019-এর সৈনিক ছিলাম, 2021-এর সৈনিক ছিলাম, আমরা কলেজ গেটে এসএফআই এর সাথে লড়াই করেছিলাম। আজকের দিন পর্যন্ত যখন আমরা নেত্রীর হাত ছাড়িনি। আজকের দিন পর্যন্ত যখন এতদিন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েও আমাদের বিজেপি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে না, তার কারণ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মতো কোনো জায়গা আমরা বিজেপিকে করে রাখিনি। আমরা কোনো করাপশনের সাথে যুক্ত নই। সর্বোপরি দল এখন স্বচ্ছ ভাবমূর্তির দিকে আস্থা রাখছেন এবং আগামী দিনে আমার মনে হয় দলের যেই আস্থা, সেই আস্থা আমি আমার দিক থেকে বলতে পারি, সেই আস্থা অনুযায়ী আমরা নেত্রীকে কোনোদিন কাকুলি ঘোষ দস্তিদারের মতো পিঠে ছুরি মারবো না। দেখুন প্রিয়াঙ্কা, এটা মুখের কথা, সময়ের সাথে মানুষ বদলায়, আর পাওয়ার মানুষকে করাপ্ট করে। আপনারা যারা এখন জুটছেন ইম্পর্টেন্ট পজিশনে টিএমসি, তারা সবাই 2011-র পরে এসছিল। মমতার যে লড়াইটা ছিল 80 এবং 90 দশকে, সেই লড়াইয়ের ভাগিদারি কেউ নন আপনার। সুতরাং আপনারা কিভাবে আহ, মানে মমতা কিভাবে আপনাদের বাঁচছেন, আমি সেই প্রক্রিয়াটা বুঝতে চেষ্টা করছি। এই যে আপনি বলছেন আমি ছুরি মারবো না, এটা তো একটা মুখের কথা। না, আমি আপনাকে বলি, আমি আমার কথা বলতে পারি। আমি 2011-র পর দলটায় আসিনি। আমার যখন ভোট দেওয়ার বয়স হয়নি, তখন থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বুথে কাজ করতাম। তারপর কলেজ, ছাত্র রাজনীতি, এসএফআই এর সঙ্গে লড়াই, বহু দিনের আমাদের মানে অনেকেরই বহু দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা নিজেদেরকে রেখেছিলাম। আজ পর্যন্ত 2011-র অনেক আগে আমরা এই দলের সাথে যুক্ত হয়েছি। সুতরাং আমি বলবো না যে আপনি যেটা বলছিলেন যেটা মুখের কথা, অনেক সবকিছু মুখের কথা হয় না, কারণ আদর্শহীন যারা হয় তারা করাপশনের সাথে যুক্ত হয়। আজকে আপনি বলছিলেন অনেকে চলে গেছেন, আপনি 3 জনের নাম বলেছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছেন। আজকের দিনে দাঁড়িয়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আজকের দিনে দাঁড়িয়েও অনেক পুরনো লোকেরা, যাদেরকে বিজেপি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, যাদেরকে ভয় দেখাতে পারবে না, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে বুক চিতিয়ে লড়াইটা করছেন। আহ, পার্টির সব সংগঠনকে উনি ভেঙে দিলেন। মমতা কিভাবে ঢেলে সাজাবেন?
মানে একটু বুঝিয়ে বলুন, ভাঙার কি যুক্তিকতা ছিল, আর ঢেলে সাজানো কিভাবে হবে? দেখুন, ভাঙার যৌক্তিকতা ছিল যে আহ, ভেঙে দিলেন একটা। আমরা যখন জানি আপনার কথা অনুযায়ী যে একটা পদে যখন অনেকদিন ধরে কেউ আসীন থাকেন, তখন আহ, উম, কিছু জায়গা হয়তো একটা মানুষ কাজ করতে গেলে তার ভুলও হবে, তার ঠিকও হবে। আমি যদি বাড়িতে বসে থাকি, আমার কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। সেখানে উনি ভেঙে দিয়েছেন। আমরা যুব দেখেছি যে যুব সায়নিদিকে উনি একটা বড় জায়গা দিয়েছিলেন, সায়নী ঘোষকে এমপি করেছিলেন, যুব সভাপতি করেছিলেন। তারপরও সায়নিধি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরিটা মারলেন, সেখানে যুব সভাপতি নতুন একজনকে করা হয়েছে। ছাত্রতেও তৃণাঙ্কুরদা তার যোগ্যতা ছিল, তিনি 8 বছর সভাপতি ছিলেন। তিনি সিআর থেকে তার জার্নি শুরু করেছিলেন, কলেজের সিআর থেকে। সুতরাং আমার মনে হয় যে আবার এবার নতুনদের সুযোগ দেওয়া উচিত বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন, সেই জন্য ভেঙেছেন। এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, উনার তো চোখ আজকে যারা এমপি এমএলএ হয়েছেন, যারা জনপ্রতিনিধি হয়েছেন, যারা এই দলের নেতা নেত্রী হয়েছেন, তারা কিন্তু কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হননি। তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখিয়ে আজকে নেতা নেত্রী হয়েছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদেরকে তুলে আনতে পারেন, আমি জানেন যে জেলার মেয়ে, আমি হুগলি জেলার মেয়ে, বিভিন্ন জেলা থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ করে তুলে আনতে পারেন, তো নেত্রীর উপর আমাদের ভরসা আছে। নেত্রী আগামী দিনে বিভিন্ন সংগঠনকে খুব সুন্দরভাবে সাজাবে এবং নতুন নতুন মুখ নিয়ে, প্রিয়াঙ্কা, যেমন কলকাতার ছেলে মেয়েদের রাখবেন, সেরকম বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলার ছেলে মেয়েদের রাখবেন। মানে এটা একটা ভুল ছিল, টিএমসি খুব কলকাতা কেন্দ্রিক হয়ে গেছিল, তাই বলতে না, চাই। আমি একদমই সেটা বললাম না। আমি বললাম যে কলকাতার ছেলে মেয়েদের পাশাপাশি জেলার ছেলে মেয়েদেরও নেত্রী রাখবেন, কারণ এর মধ্যে নেত্রী বার্তা দিয়েছেন আমাকে, ছাত্রর দায়িত্ব দিয়েছেন হুগলি থেকে, মহিলার দায়িত্ব দিয়েছেন একজনকে নদিয়া থেকে। এরকম যেমন কলকাতার ছেলে মেয়েদের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেরকম কিন্তু জেলার হাতেও বিভিন্ন দায়িত্ব নেত্রী তুলে দিচ্ছেন। আপনি বললেন যে বিজেপি আপনাদের জন্য খুব একটা ভালো কাজ করেছেন, খারাপ লোকেদের মানে যারা, যাদেরকে ওরা ভালো তৃণমূলী বলছেন, আপনারা খারাপ তৃণমূলী বলছেন, তাদেরকে নিয়ে গেছে, সরিয়ে নিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো গত 30 বছর ধরে একই কাজ করছিলেন, দল ভাঙছে। কংগ্রেস সিপিএম এর প্রচুর লোয়ার লেভেলের নেতাদের উনি পাওয়ারে আসার পরে 2011 পরে নিয়েছেন, প্রচুর। বিজেপির অনেক লোককে নিয়েছেন। সুতরাং এটাতে মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ পাওয়া উচিত নয় যে ওনার দল ভাঙা হয়েছে। না, আমার কথা শুনে কি আমি দলের কথা বললাম? আমি আমার কথা শুনে কি মনে হলো আপনারা যে দুঃখ আমরা পেয়েছি? বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি যেটুকু বলতে পারি, নেত্রীর কথা নেত্রী নিজে ভালো বলতে পারবেন। আমার মনে হয়নি উনাকে লাগাতার কয়েকদিন ধরে আমি উনার বাড়িতে মানে হুম, হুম, যাচ্ছি, উনাকে দেখছি খুব কাছ হুম, থেকে। আমার মনে হয় না নেত্রী দুঃখ পেয়েছেন। নেত্রী নতুন সৈন্যবাহিনী তৈরি করতে কিন্তু এখনো সক্ষম, এবং উনি হুম। তৈরি করে নেবেন এই বিশ্বাস আমার আছে। আমরা কেউ দুঃখ পাইনি, বরঞ্চ আমরা খুশি হয়েছি। আচ্ছা, আপনাদের অফিসটা তপসিয়া থেকে সম্ভবত হাতছাড়া হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, নোটিশ দেওয়া হয়েছে। তো নতুন পার্টি অফিস কোথায় হবে, কোনো জায়গা পেয়েছে? দেখুন, আমাদের যে পুরনো পার্টি অফিস ছিল, এটা রেনোভেটের কাজ চলছে, এবং এই তপসিয়ার অফিস সংক্রান্ত যা কিছু সেটা নোটিশ দেওয়া হয়েছে। আমি হুম, লাস্ট আপডেট আপনাকে সত্যি বলছি, লাস্ট আপডেট আমি জানি না। আমি দীর্ঘ কয়েকদিন আমি অফিসে বসছি, আমি তৃণমূল ভবনে বসছি। হুম, তো হুম। সেটা যা হবে দেখা যাবে। যা নোটিশ এসছে সেখানে যদি কোর্টে মুভ অফিসটা তো করতে ছেড়ে হয়। দিতেই হবে, না? ছেড়ে তো দিতেই হবে। অন্য কোথাও কি আপনারা আমাদের অফিস? আমাদের আগের যে অফিস ছিল, যেটা তৃণমূল আগের পুরনো তৃণমূল ভবন ছিল, সেই তৃণমূল ভবনটা রেনোভেট করা হচ্ছে। দেখুন, পুরনোদের মধ্যে সব থেকে বড় অভিযোগ ছিল যে মমতা ও অভিষেক কারোর কথা শুনতেন না। দূরত্ব হয়ে গেছিল দলের নেতাদের সাথে, এবং কিছু লোক তাকে ঘিরে ফেলেছিল, যেটা হয় অনেকদিন পাওয়ারে থাকে। এই ব্যাপারটা কি মমতা ব্যানার্জি এখন স্বীকার করছেন যে তার 1-to-1 কানেকশন, যেটা 2011 আগে ছিল, যার জন্য তাকে জননেত্রী বলা হতো, সেটা উনি হারিয়েছিলেন পাওয়ারে আসার পরে? মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় জননেত্রী ছিলেন, জননেত্রী আছেন এবং জননেত্রী থাকবেন। দেখুন, কাজের যখন ওনাকে আগে শুধু দলটা চালাতে হতো,
যখন উনি মুখ্যমন্ত্রী হলেন তখন দলের সাথে সাথে ওনাকে প্রশাসনটা একসাথে পাশাপাশি রান করাতে হতো, সুতরাং কাজটা অনেক বেড়েছিল, দায়িত্ব বেড়েছিল। ওনাকে প্রশাসন মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকে অনেক দায়িত্ব নিতে হতো। সেখানে দলটাও, উনি দলের নেত্রী ছিলেন, যখন সময় ভাগ করে দিতে হয় তখন সময় অবশ্যই একটু কম পাওয়া যায়। তো এরকম কোনো ভাবার কারণ নেই যে নেত্রীর কাছে কেউ পৌঁছাতে পারতো না, বা এরকম কোনো ভাবার কারণ নেই নেত্রী কারোর কথা শুনতেন না, অবশ্যই শুনতেন। কিন্তু যখন উনি মুখ্যমন্ত্রী হননি তার আগে একটাই কাজ ছিল, মানে দলনেত্রী হিসেবে দলটাকে ভালোভাবে চালানো বা দলটাকে নতুন ভাবে কাজ করানো। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি তার দলটাকেও তিনি যতটা তার সম্ভব হয়েছে তিনি সময় দিয়েছেন। শুনুন, একটা কথা বলি আপনাকে, মানে আজকে একটা সার্কাস্টিক্যালি আপনাকে একটা কথা বলি। যদি কেউ পরকিয়া করে, আমি যদি তাকে হাজার সময়ও দেয় তার হাজবেন্ড বা ওয়াইফ, তারপরেও যদি সে পরকিয়া করে সে চলে যাবেই। হাজার গিফট দিক, হাজার সময় দিক, সে কোনো না কোনো একটা ছুতোয় তার হাজবেন্ড বা ওয়াইফকে দোষারোপ করে চলে যাবে। আজকে যারা চলে যাচ্ছেন তারা অনেকদিন ধরে এই পরকিয়া শুরু করে দিয়েছিল অন্য দলের সাথে। আজকে নেত্রীর দোষ দিয়ে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে বন্দুক রেখে তারা শুধু চলে যাওয়ার একটা পথ খুঁজছেন, এছাড়া আমি বলবো আর কিচ্ছু নয়। না, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা তো কোথাও না কোথাও মমতা মধ্যে কিংবা অভিষেক মধ্যে আসতে হবে, যে আমরা কিভাবে অ্যাক্সেসেবল থাকবো দলের নেতাদের কাছে। আপনি যেটা বলছেন সেটা ঠিক বলছেন, যাদের যাওয়ার তারা গেছে, অন্য কোনো অজুহাত দিয়ে যেত। কিন্তু এখন নতুন সিস্টেমটা কি বানানো হচ্ছে, যে অ্যাক্সেসিবিলিটি কিভাবে ক্রিয়েট করছে? আমি তো বললাম ধরুন আমি বিভিন্ন, একটা আমি জেলার যে নেতা, কদিন আমি প্লিজ। আমি কাল পর্যন্ত নেত্রীর বাড়িতে ছিলাম, আজকেও সম্ভবত নেত্রীর বাড়িতে থাকবো। আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যে বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন, তারা নেত্রীর সাথে কথা বলছেন, নেত্রী তাদের প্রবলেম শুনছেন, তাদের যদি কোনো রকম সাপোর্টের প্রয়োজন হয়, লিগাল সাপোর্টের প্রয়োজন হয়, বা দলীয় কোনো কিছু হয়, নেত্রী নিজে শুনছেন, সেইগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। এখন মমতা কিভাবে পুরো ব্যাপারটাকে, মানে পুরো দলটা ঘেটে গেছে, আহ, অনেক অনেক প্রবলেম, মানে ওনার চারিদিকে উনি প্রবলেমে ঘিরে আছেন, লিগাল প্রবলেম, নেতার প্রবলেম ইত্যাদি। তো উনি কিভাবে ডিসিশন নিচ্ছেন, ওনার নিজস্ব ইনস্টিংক্টে, নাকি কোনো অ্যাডভাইসারি বোর্ড তৈরি করেছেন কিছু লোক? দেখুন, অ্যাডভাইজারি বোর্ড তো অবশ্যই ওনাকে অ্যাডভাইস দেওয়ার মতো পুরাতন লোকেরা আছেন। আমি আপনাকে বললাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন, মহুয়া মৈত্রর মতো মানুষেরা আছেন, কুণাল ঘোষ আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, অনেক অনেক লোকেরা আছেন, অনেক পোড় খাওয়া রাজনীতিবিদরা কিন্তু এখনো ওনার সাথে আছেন। সুতরাং অবশ্যই তাদের অ্যাডভাইস উনি নিচ্ছেন, আমি মনে করি উনি নিচ্ছেন অ্যাডভাইস। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের একটা প্রতিভা আছে মানুষ চেনার, সেই প্রতিভাও তিনি কাজে লাগাচ্ছেন। কিন্তু মানুষ চিনতে পারলেন কোথায়, প্রিয়াঙ্কা? তিনি বিশ্বাস করেছিলেন, তিনি মানুষ অবশ্যই এই মানুষগুলোকে তিনি হাতে ধরে বিভিন্ন বড় বড় জায়গা দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি আজকে আপনাদের সামনে বলতে পারি একটা ভুল, আমি আমার নেত্রীর ভুল একটা আপনাকে বলতে পারি, যে অগাধ বিশ্বাস। এই বিশ্বাসটা করে তিনি বিভিন্ন মানুষকে বিভিন্ন বিশ্বাস করে বড় বড় জায়গা দিয়েছিলেন। এই বিশ্বাসটার ফল তারা দেখিয়ে দিয়েছে যে মানুষকে বিশ্বাস করা হয়তো এখনকার দিনে কঠিন। তিনি বিশ্বাস করে তাদেরকে ভালোবেসে আগলে রেখে তাদেরকে বিভিন্ন জায়গা দিয়েছিলেন। আশা করি নেত্রী এই থেকে আরেকটা শিক্ষা নিলেন, এবং নেত্রী যতবার বিভিন্ন প্রতিকূল অবস্থায় শিক্ষা নেন, আমার মনে হয় নেত্রী আরো আরো বেশি তীক্ষ্ণ হয়ে ওঠেন। আম, আহ, দেখুন আপনি, আমরা সবাই কয়েকটি এমএলএ এবং এমপির কথা বলছি, 60টি এমএলএ আর 20 জন, 80 জন শুধু তৃণমূল ছিল না, অসংখ্য অসংখ্য কাউন্সিলর এবং কিছু বিধায়ক এত খোলাখুলি ভাবে দুর্নীতি করলেন। এটা আপনি বলবেন যে শুধু বিশ্বাস করেছিলেন এবং মমতা এবং অভিষেক জানতেন না? এটা এটা কেউ, আজকে যদি আপনি টিএমসি তে না মমতার কাছের লোক হতেন, এটা কি আপনি বিশ্বাস করতেন যে এই সব কাউন্সিলর যারা ধরা পড়ছে কারাপশনে, তাদের কারোর খবর মমতা এবং অভিষেক রাখতেন না?
দুর্নীতিতে যারা ধরা পড়ছে, আমি দেখুন যতগুলো অ্যারেস্ট হয়েছে, আমি তার আগে একটা নমুনা নিলাম, সব অ্যারেস্ট আমি আজকের দিনেও মনে করি দাঁড়িয়ে, আমি যদি আমি যদি নিউট্রাল হয়ে আপনার সাথে কথা বলি, আমি তৃণমূল কংগ্রেসের আহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আপনার সাথে কথা না বলি, আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি যে সবাই যারা অ্যারেস্টেড হচ্ছে তারা প্রত্যেকে কিন্তু ঠিকঠাক ভাবে বা ঠিকঠাক কারণে অ্যারেস্ট হচ্ছেন তা কিন্তু নয়। এই অ্যারেস্ট করা বা অ্যারেস্ট করার ভয় দেখানোটা বিজেপির একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, আপনাকে বললাম এর আগেও। এবং যারা এর মধ্যে থেকে দুর্নীতি করেছে, যারা জানে সত্যি আমার ভয় আছে, তারা বিজেপিতে ড্রাইভ মারছে। আমরা দেখেছি বিভিন্ন জনপ্রতিনিধি, এমপি এমএলএ বাদ দিন, বিভিন্ন কাউন্সিলররাও বিজেপিতে ড্রাইভ মারার চেষ্টা করছে। এবার বিজেপি কতটা কাউন্সিলরদের নেবে আমি এখনো তাদের জানি না, কিন্তু ড্রাইভ মারার চেষ্টা করছে। আর আপনি বললেন যে নেত্রী কি জানতেন না যে এত কিছু হচ্ছে। আমার মনে হয় না নেত্রী সম্পূর্ণটা জানতেন, আমার আজকের দিনে দাঁড়িয়েও মনে হয় না নেত্রী সম্পূর্ণটা জানতেন এত কিছু হচ্ছে। এবং আমি আপনাকে বলছি যে যতটা মিডিয়াতে দেখাচ্ছে তার অনেকটাই আমার মনে হয় যে গদি মিডিয়া বিক্রি হয়ে গেছে। আমি মানে প্রত্যেকটা মিডিয়ার কাছে করজোড়ে মানে বিনম্রভাবে তাদের কাছে ক্ষমা চেয়ে বলছি, অনেক মিডিয়া কিন্তু বিক্রি হয়ে গেছে। আজকে আপনি বলুন যে বিভিন্ন জায়গায় যেখানেই মিডিয়া যাচ্ছে সেখানেই একটা মানে দেখছি যে কন্ডোমের প্যাকেট পাওয়া যাচ্ছে। এটা কি সত্যি? মিডিয়া বিক্রি হয়ে গেছে অনেক জায়গায়, আমরা দেখতে পাচ্ছি যে তো মানুষের কালকের উপর। ঘটনাটা যেটা আপনি বলছেন, এখনই যেটা বললেন কালকের ঘটনাটা, তো এটা কি সাজানো? মানে অনন্যা ব্যানার্জির অফিসে দেখুন যা বিভিন্ন জিনিস জায়গাতে পাওয়া গেছে। সাজানো হচ্ছে, বিভিন্ন জায়গাতে যে ইউনিয়ন রুম খোলা হয়নি দীর্ঘ কয়েক বছর, সেই ইউনিয়ন রুমে বিজেপির পতাকা, এখন বিজেপির পতাকা পাওয়া যাচ্ছে, সেই বিভিন্ন জায়গায় সাজানো হচ্ছে। এবং আমাদের বিজেপির একটা জায়গা আছে, খুব সুন্দর একটা বিজেপির জায়গা আছে, যে যদি কেউ বিজেপি সাপোর্টার না হয়, যদি কেউ বিজেপির পথ পথের কাটা হয়, যদি কেউ গণতন্ত্রের হয়ে কথা বলে, সেই তাদের কণ্ঠরোধ করতে চায়। আপনারা দেখেছেন কেজরিওয়ালকে তারা জেলে পড়েছে, আপনারা দেখেছেন রাহুল গান্ধীর পেছনে বিভিন্ন টাইমে তারা ইডি আমি সিবিআই লাগিয়ে দিয়েছেন। সুতরাং আমি বিভিন্ন বড় জায়গায় এই নেতাদের কথা সবটা। বলছি না, মানুষের ক্ষোভ শুধুই এই কাউন্সিলের লেভেলে করাপশনকে নিয়ে। এই ব্যাপারটা প্রিয়াঙ্কা আমাদের বুঝতে হবে যে টিএমসি এত অসংখ্য কাউন্সিলর, একজন নয়, যারা নিজেরা এখন কাটমানি ফেরত দিচ্ছে, রাইট? আপনি দেখেছেন মেলা বসেছে গ্রামে, আমাদের কাছে সে সমস্ত ভিডিও আছে, ভিডিও কিভাবে মিথ্যে কথা বল। আপনি বলছেন যে অনন্যা ব্যানার্জির অফিস থেকে যা জিনিস পাওয়া গেছে সবকিছুই আগে রেখে তারপরে মিডিয়াকে ডাকা হয়েছে। আমি কিন্তু স্পেসিফিক্যালি অনন্যা ব্যানার্জির অফিসটা বলছি না, আমি বলছি বিভিন্ন জায়গায় একই মানে একই রকমের একটা, দেখবেন একটা গল্প যদি একই রকমের ভাবে আপনি সাজান, একঘেয়ে দেখতে দেখতে মানুষ অভ্যেস হয়ে যায়। বিজেপি যেখানেই যাচ্ছে সেখানেই একই জিনিস পাচ্ছে। এটা আমার মনে হয় না মানে সবটা সত্যি, আমি সবটা মিথ্যাও আপনাকে বলছি না, কিন্তু সবটা বিজেপির মানে এটা মানে স্ক্রিপ্টেড নয়, আমি বলবো না যে আচ্ছা, পুরোটাই স্ক্রিপ্টেড নয়, এটা বলবো না। ইন্টারনাল মিটিংসে যেখানে আপনি প্রেজেন্ট ছিলেন, সেখানে কি মমতার সাথে যে মিটিংস গুলো হচ্ছে ক্লোজ ডোর, সেখানে কি করাপশন মানে দুর্নীতিকে নিয়ে কোথাও একটা নিজেদের মধ্যে স্বীকারোক্তি হচ্ছে দলের মধ্যে যে হ্যাঁ দুর্নীতি একটা সংখ্যক লোক দলে করেছিল যার জন্য আমরা হারলাম, নাকি দল বলছে আমরা কোনো দুর্নীতি করি? দেখুন ক্লোজ ডোর মিটিং এর কথা তো আমি এইভাবে বলতে পারবো না, তবে আমি বলছি আপনাকে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সাথে কোনোভাবে যুক্ত নন, নেত্রী কোনোভাবে দুর্নীতির সাথে যুক্ত নন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যেভাবে দিনের পর দিন ইডি সিবিআই দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করছে, মানুষের সামনে একবার সেটা আসবেই, মানুষের সামনে একদিন না একদিন, আজ না হোক কাল, সেটা সামনে আসবেই, সোজাসুজি হবেন। এবং আপনি যেটা বলছেন যে একদম নিম্ন স্তরে দুর্নীতি, কাউন্সিলরদের মধ্যে দুর্নীতি, আমি এইটার কথা আপনাকে স্পেসিফিক্যালি বলি, নেত্রীর কাছে সব বার্তা যে ছিল তা নয়, নেত্রীর কাছে সব বার্তা ছিল না। কাউন্সিলররা যারা আজকে টাকা ফেরত দিচ্ছেন, বা আপনি যেটা বলছেন বিভিন্ন রকম ভিডিও আসছে কাউন্সিলররা টাকা ফেরত দিচ্ছেন, আমি বলবো তাদের শুভ বুদ্ধি মানে উদয় ঘটেছে, তারা টাকা মানুষের ফেরত দিচ্ছেন এবং বিজেপির যাওয়ার পথটাকে আরো আহ দৃঢ় করছেন, তারা বিজেপিতে যাবেন। কারণ আমরা দেখতে পেয়েছি যে যত রকম আমাদের আজকে যিনি মুখ্যমন্ত্রী,
তাকেও আমরা ক্যামেরার সামনে টাকা নিতে দেখতে পেয়েছি। তিনি আজকের বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এর নামে অনেকে অনেক কথা বলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতে বলতে যাচ্ছেন, কিন্তু আমরা ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও যারা মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা বাম জামানাতেও হোক বা তার আগে হোক, আমরা কিন্তু ক্যামেরার সামনে এইভাবে প্রকাশ্যে তাকে টাকা নিতে দেখতে পাইনি। আজকে আপনারা দুর্নীতির কথা বলছেন বা বিভিন্ন জায়গায় দুর্নীতির কথা শুনছি, কিন্তু আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আজকে মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তিনি ক্যামেরার সামনে টাকা নিয়েছেন এবং মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু তার প্রকাশ্য জনসভায় এই টাকা নেওয়ার কথা তুলেছিলেন, শুভেন্দু অধিকারীর নাম করে বলেছিলেন। তারপরেও শুভেন্দু অধিকারী সেই দলে যায়, সেই দলে গিয়ে তা কোন টেকনোলজিতে জানি না যে আহ, হ্যাঁ, অন্য কথায় আসি, সময় কম, আর দু একটা প্রশ্নের সময় আছে। অভিষেক গ্রেফতার হলে সংগঠন কে চালাবে, প্রিয়াঙ্কা? কারণ মমতা যা বয়স এবং শারীরিক যে অবস্থা, অভিষেকের মতো তো পুরো স্টেট ট্রাভেল করতে পারবেন না। না, আপনারা একটা বারবার ভুল করছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট হবেন কিনা আমি জানি না। যদি উনি অ্যারেস্ট হন তাহলে আমি বলবো টোটালটাই মানে পুরোটাই বিজেপি ছক করে করবেন যাতে তৃণমূল কংগ্রেস দলটা ভেঙে যায়। এবং একটা জায়গা বারবার ভুল হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স, আমি একমত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটা বয়স হয়েছে। যখন সিপিএম এর সাথে লড়াই করেছেন তখন হয়তো ওনার বয়স অনেকটা কম ছিল, আজকের দিনে দাঁড়িয়ে বয়স হয়েছে। কিন্তু নেত্রী যদি চান তিনি আবার নতুন করে দলটা গড়তে পারবেন, আমার এটা বিশ্বাস। আমি আজকে শুরু করেছিলাম সেই জায়গা থেকে যে গড়বেন কিভাবে। একটা 5 দফা, 10 দফা, 20 দফা একটা স্ট্র্যাটেজি তো বানানো হয়েছে। পার্টি অফিসগুলো ভেঙে গেছে অনেক জায়গায়, অনেক জায়গায় ছেড়ে দিয়েছে, অনেক জায়গায় ভেঙে দেওয়া হয়েছে। এবার সেইখানের কাউন্সিলররা সরে গেছে, সবাই বাড়িতে বসে গেছে। বেশিরভাগ লোয়ার লেভেলের নেতারা, ভালো নেতারাও, যারা দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না, তারাও সাইড হয়ে গেছেন। সুতরাং নতুন মুখদের আপনারা খুঁজছেন কিভাবে? কারণ নিচের লেভেলে যে পার্টির ইনফ্রাস্ট্রাকচার সেটা শেষ হয়ে গেছে। কোনো মেকানিজম বানিয়েছেন যে আবার জেলা ধরে ধরে, জায়গা ধরে ধরে নতুন মুখ এনে তাদেরকে অ্যাপয়েন্ট করা? দেখুন, আমি যেদিনকে রাজ্য সভাপতি হলাম সেদিন থেকে আজ পর্যন্ত কম বেশি সব জেলা থেকে আমার কাছে ফোন এসেছিল, এবং হুম, তারা আগ্রহী তৃণমূল ছাত্র পরিষদের কথা যদি আমি বলি, তারা আগ্রহী তৃণমূল ছাত্র পরিষদটা করতে চায়। আপনার হুম, সঙ্গে যুক্ত হওয়ার আগেও রানাঘাট থেকে আমায় এক ভাই ফোন করেছিল, বললো দিদি আমরা হুম, করতে চাই। আমরা হুম, নেত্রীর সাথে কথা বলে, আমার কালকে যিনি রাজ্যের যুবর সভাপতি তার সাথে কথা হয়েছে, আইটি হুম। সেলের সভাপতি তার সাথে কথা হয়েছে, তো আমরা ঠিক করেছি। আমি আমার কথা বলতে পারি, আমাদের যারা শাখা সংগঠনের রাজ্য সভাপতি তাদের কথা বলতে পারি। আমরা আবার নতুন করে ঢেলে সাজাবো, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আমরা আবার ছাত্র যুব আইটি সমস্ত উইংস ঢেলে সাজাবো। এবং অনেককে যারা বলছেন যে অনেকে ঘরে বসে গেছেন, অনেক তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম কিন্তু কিন্তু এই সময় দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেসটা করতে চাইছে। আমার শেষ প্রশ্ন, সময় নেই। এই যে 80 জন ছেড়ে গেছেন, এদের মধ্যে কোন দুজন মানুষকে, মানুষের মানে এই এমএলএ এমপি মিলিয়ে ছেড়ে যাওয়াতে মমতা সব থেকে বেশি আহত হয়েছেন মানসিক? সেই দুজন কে? সেটা আমি জানি না উনি মানসিকভাবে কার ছেড়ে যাওয়াতে আহত হয়েছেন, এই কথা আমাদের সাথে মানে নেত্রীর সাথে কোনোদিন হয়নি আমাদের। কিন্তু আমার যেটুকু মনে হয়, আমার অ্যাজামশন, সায়নী ঘোষ ছেড়ে যাওয়াতে খারাপ লাগার একটা জায়গা আছে। আর জানি না, আর আর জানি না, আর বলতে পারবো না। আমাদের সবার খারাপ লেগেছে সায়নিধি ছেড়ে যাওয়াতে, কারণ সায়নিধি যুব সভাপতি হওয়ার পরেও শেষ যে কমিটিটা, এই কমিটির আগে যখন আমার রাজ্যের ছাত্র পরিষদের সভাপতি ঘোষণা হলো, সেই সময় সায়নিধি যুব সভাপতি ঘোষণা হয়েছে, সেই সময় আমাদের সাথে কথা হলো। ওনার 15 তারিখ থেকে ভবনে বসার কথা ছিল, আমরা কংগ্রাচুলেট করলাম ওনাকে, উনি কংগ্রাচুলেট করলেন আমাকে। আমরা একসাথে যেহেতু কাজ করেছি, এবং আমি রাজ্যের দায়িত্ব পাওয়ার আগে আমি হুগলি জেলার যুব সভাপতি ছিলাম, তো যেহেতু উনি আমার রাজ্যের যুব সভানেত্রী ছিলেন, একসাথে কাজ করেছি, তো আমার এইটা আমি মানে এইটা ওনার কাছে এক্সপেক্টেড নন যে উনি এত তাড়াতাড়ি, কারণ উনি বলেছিলেন যে আমার টাইটেল
চাড্ডি নয় না চাড্ডা নয়, তো আমি যে পাল্টে যাব চাড্ডি হয়ে যাব, আমার টাইটেল চাড্ডা নয়, এটা আমি ওনার কাছে আশা করিনি। কি কারণে গেলেন আপনার কি মনে হয়? বলতে পারবো না, সায়নিধির সাথে আমার তারপর থেকে কোনো কথা হয়নি। এবং আমার আরেকজনের শকিং, সেটা হচ্ছে মিতালি বাগ। মিতালি দি আমার জেলার এমপি। মিতালি দিকে একটা অঙ্গনওয়াড়ি কর্মী থেকে নেত্রী এমপি করেছিলেন। মিতালি দিকে আমরা ভীষণ সৎ মানুষ হিসেবে জানতাম, এবং মিতালি দির স্ট্রাগেলটা আমার কাছে ভীষণ, মানে আমার কাছে শিক্ষণীয় একটা জায়গা ছিল মিতালি দির স্ট্রাগেলটা। সেখান থেকে মিতালি দি ছেড়ে যাওয়াটা আমাদের কাছে খারাপ লাগার। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা, ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। ধন্যবাদ। আমি আপনার সাথে মাঝে মধ্যেই কথা বলতে থাকবো, কারণ অনেক নতুন কিছু ঘটতে চলেছে আপনাদের পার্টিতে। ভালো থাকবেন। একদম, আপনিও ভালো থাকবেন।